আচ্ছা, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি বলছি, তোমরা কিন্তু বাংলা গ্রামারের দিকে বেশি নজর দাও। বাংলা গ্রামারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত বাংলা গ্রামারের দিকে নজর দেবে, তোমাদের স্কোর তোলা কিন্তু তত সহজ হবে। তোমাদের এমসিকিউ প্যাটার্নেও কিন্তু বাংলা গ্রামার আছে, এছাড়াও তোমাদের 1 নম্বরের প্রশ্নও কিন্তু বাংলা গ্রামার আছে। দেখো, সেখানে কিন্তু প্রবন্ধ থেকে প্রশ্ন আছে, গদ্য থেকে প্রশ্ন আছে, কবিতা থেকে প্রশ্ন আছে। সেইখানে যদিও বা তোমরা নিজেদের মতো করে উত্তরগুলো লিখবে, কিন্তু তোমাদের বাংলা গ্রামারে কিন্তু সেখানে কিন্তু একটা ভুল হয়ে গেলে নাম্বার পুরো কেটে যাবে। তাই তোমাদের সুন্দরভাবে ভালোভাবে গ্রামারটা আয়ত্তে আনতে হবে। দেখো, একটা প্রথমে আমি আলোচনা করছি যে একটি বিস্ময়বোধক বাক্যের উদাহরণ দাও। বিস্ময়বোধক বাক্য কেমন হতে পারে? বিস্ময়বোধক বাক্যকে আমরা বললেই কিন্তু এক্সক্লামেটরি চিহ্ন মনে আসবে, এবং সেই এক্সক্লামেটরি চিহ্ন হচ্ছে বাহ কি সুন্দর দৃশ্য, বা কি চমৎকার, এই রকম, কি সুন্দর হরিণ, এইগুলো। আচ্ছা, সুমন এদিকে এসো। সুমনের নিচে একটা দাগ দেওয়া আছে। সুমন এদিকে এসো বললে এটা সম্বন্ধ পদ হচ্ছে না সম্বোধন পদ হচ্ছে, সেটা তোমাদের জানতে হবে। এটা কিন্তু অবশ্যই সম্বোধন পদ হচ্ছে। সম্বোধন পদ কেন হচ্ছে? কারণ সুমন বলে আমরা কাউকে সম্বোধন করছি, সেই জন্য সেটা সম্বোধন পদ। আর সম্বন্ধ কি? কারোর সাথে রিলেট করলে, যেমন মায়ের বোনকে মাসি বলি, মাসি বলে ডাকছি, সেটা কিন্তু সম্বন্ধ পদ হবে। ঠিক আছে? আমরা কারক যখন পড়েছি দেখেছি, আমরা দেখবে আমার স্টুডেন্টদের আমি এটাই বলবো, কারক ভালো করে যখন পড়বে সেখানে কিন্তু সম্বন্ধ আর সম্বোধন পদগুলো থাকে, যেগুলো কিন্তু কারকের অন্তর্গত নয়। আমাদের কারক কটা? 6 প্রকার কারক। এক হলো কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক, আর অধিকরণ কারক। ঠিক আছে? অধিকরণ কারক শেষে। আর সম্বন্ধ পদ আর সম্বোধন পদ এইগুলো কিন্তু একদম মানে কারকের সাথে যুক্ত নয়, তাদের সাথে র বা এর বিভক্তি যুক্ত থাকে। যাকে এবার শোনো, ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা কি? না, একটা বাক্যের মধ্যে যখন একটা কর্তা মানে সেই শব্দটা দুবার ব্যবহার করছি, তখন তাকে আমরা ব্যতিহার কর্তা বলবো। যেমন রাজায় রাজায় কথাটা, সেটাকে আমরা ব্যতিহার কর্তা বলবো। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়া দেশে যায়। তো রাজায় রাজায় কথাটা হলো ব্যতিহার কর্তা। আচ্ছা, অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা কি? অনুক্ত কর্তা তোমাদের বলবো যে কর্তাটা উক্ত নয়। উক্ত নয় কোনটা? দেখো, রাম কর্তৃক নিহত হন। রাবণ এখানে কিন্তু উক্ত কর্তা, কিন্তু রাম এখানে কিন্তু অনুক্ত কর্তা। কেন বলো তো? কারণ বাক্যটিতে রাম কিন্তু প্রকৃত রূপে কর্তা হলেও সে কিন্তু কর্তা স্থানে বসছে না, সেই জন্য সেটা অনুক্ত কর্তা। অবশ্যই সেটা মনে রাখবে। আচ্ছা, দেখো, তোমাদের বহুব্রীহি সমাসটা আমি বোঝাচ্ছিলাম, যে বহুব্রীহি সমাস যেটা, বাক্যে যে সমাসের সমস্যমান পদগুলোর কোনোটিরই অর্থ প্রকাশ না পেয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পাবে, তাকে কিন্তু বহুব্রীহি সমাস বলবো। কেমন সেটা? যদি আমি বলি পীত বস্ত্র যাহার। পীত বস্ত্র যাহার, পীত অর্থে তো হলুদ, বস্ত্র অর্থে পোশাক পরিচ্ছদ, আর যাহার অর্থে যার। তা পীত বস্ত্র যাহার বলতে তুমিও হতে পারো, আমিও হতে পারি, কিন্তু অন্য অর্থ প্রকাশ পাচ্ছে। পীতাম্বর বোঝাচ্ছে। পীত বস্ত্র যাহাকে আমরা কিন্তু পীত বস্ত্র যাহার বা পীত অম্বর যাহার, ঠিক আছে, তাকে আমরা পীতাম্বর বলবো। পীত অম্বর যাহার, অম্বর বলতে আকাশ এখানে, আর বস্ত্রকেও বোঝাচ্ছে। সুতরাং দেখো, এখানে কিন্তু আমরা পীত বস্ত্র ধারণকারী যে, এটা কিন্তু অন্য হচ্ছে, কিন্তু পীত বস্ত্র যাহার বা পীত অম্বর যাহার যদি বলি, সেটা হলো পীতাম্বর। তাই পীতাম্বর বলতে কিন্তু আমরা শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছি, সেই কারণে কিন্তু অন্য পদের অর্থ প্রকাশ পাচ্ছে, তাই এটা বহুব্রীহি সমাস। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো, কর্তৃকারকে এ বিভক্তি। কোনো কর্তৃকারকে এ বিভক্তি কখন হচ্ছে? যখন আমরা জানি কর্তৃকারক হচ্ছে কোনো একটা কর্তাকে বোঝাচ্ছে, নাম বোঝালে কর্তাকে বোঝাচ্ছে, কোনো একটা গাছের নাম বোঝাচ্ছি, কোনো একটা নদীর নাম বোঝাচ্ছি, সেগুলো কিন্তু কর্তার মধ্যেই পড়ছে। তাই জবা গাছে ফুল ফুটেছে, বা যদি আমরা বলি জবা গাছে ফুল ফোটে, তাহলে জবা গাছে হচ্ছে, গাছে এ হলো কর্তৃকারকে এ বিভক্তি। তিনি দোষী নন, অস্তর্থক বাক্য। অস্তর্থক বলতে ইতিবাচক বাক্য। কি হবে? তিনি দোষী নন হবে তিনি নির্দোষ। তিনি নির্দোষ এটা বললে অস্তর্থক বাক্য। দেখো, সুমিদের সবুজ টিয়াটা মরে গেছে, এক্ষেত্রে বিশেষ্য খণ্ড বার করতে বলেছে। বিশেষ্য খণ্ড বা যে সাবজেক্ট প্রেডিকেট যেটা তোমাদের আছে, উদ্দেশ্য বিধেয়, যেটা কি হবে না, সুমিদের সবুজ টিয়াটা পর্যন্ত হলো বিশেষ্য খণ্ড, টিয়াটা পর্যন্ত। মরে গেছেটা কিন্তু ক্রিয়াখণ্ডের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, বাক্যে বিশেষ্য খণ্ডটি হচ্ছে সুমিদের সবুজ টিয়াটা।
ঘৃণায় তাকে উপেক্ষা করেছি। ঘৃণায় যে শব্দটা, এটা কিন্তু কোন কারকের? ঘৃণার দ্বারা তাকে উপেক্ষা করেছি, তাই তো? দ্বারা বা দিয়ে হলেই সেটা করণ কারকে হবে। আর উনতেস্ত তৃতীয়ায় উনতেস্ত বিভক্তি, অর্থাৎ করণ কারকে উনতেস্ত বিভক্তি। আশা করি বোঝাতে পেরেছি। উনতেস্ত বিভক্তি, করণ কারকে উনতেস্ত বিভক্তি বা তৃতীয়ায় উনতেস্ত বিভক্তি। আচ্ছা, এবার দেখো, ভূপতিত গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। ভূপতিত গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। নিম্নরেখ পদটি, এখানে বজ্রাঘাতের তলায় কিন্তু দাগ আছে। নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো বলেছে। বজ্রাঘাতের দ্বারা, তাহলে আমাদের তো দেখো হাত দ্বারা, বল দ্বারা আমরা খেলি। এই যে দ্বারা দিয়ে প্রথমেই বলেছি তৃতীয়ায়, করণ হলো কর্তৃ হলো প্রথমা, কর্ম হলো দ্বিতীয়া, তৃতীয়া হলো করণ, ঠিক আছে? তো করণের বজ্রাঘাতে কারক হচ্ছে করণ কারকে এ বা তে বিভক্তি। বজ্রাঘাত তে বলেছে, তাহলে তে বিভক্তি আমরা ধরবো, তে বা এ বিভক্তি। ব্যাস, এই গেল কারক থেকে। এবার দেখো সমাস আছে একটা, সেটা হচ্ছে তুষারের ন্যায় ধবল। তুষারের ন্যায় ধবল, তুষার শুভ্র বলা হয়ে থাকে, মানে সাদা জিনিস। তুষার অর্থে বরফ, তুষারের ন্যায় ধবল, ধবল অর্থেও তো সাদা। সমাসবদ্ধ করে সমাসের নাম লিখতে বলা হয়েছে। তাহলে সমাসবদ্ধ করে কি হবে? তুষার ধবল, আমরা বলবো তুষার ব্যাসবাক্য সহ সমাসটা কি হবে? তুষারের ব্যাসবাক্যটা হচ্ছে তুষারের ন্যায় ধবল, আর সমাসটা কি হবে? তুষার ধবল। তাহলে এটা হবে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস, কারোর সাথে কারোর তুলনা করা হচ্ছে, উপমানে নিয়ে আসছে উপমান কর্মধারয় সমাস। কেন না? তুষারের মতো যে শব্দটাকে বোঝানোর জন্য ন্যায় এসেছে, বা ন্যায়ের জায়গায় মতও থাকে। তা তুষারের ন্যায় ধবল মানে পুরো বরফের মতো সাদা। তুষার অর্থে তো সাদা, তুষার অর্থে বরফ, আর ধবল অর্থে সাদা। তো বরফের মতো সাদা যদি বলতাম সেটাও কিন্তু হতো, কিন্তু তুষার ধবল হচ্ছে উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে? তুষারের ন্যায় ধবল। আচ্ছা, পরের চলে যাচ্ছি। দেখো, বেগম রোকেয়াকে সবাই চেনে। বেগম রোকেয়াকে সবাই চেনে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করতে বলেছে। কি হবে প্রশ্নবোধক বাক্যে? বেগম রোকেয়াকে কে না চেনে? বেগম রোকেয়াকে কে না চেনে বলে ওটা একটা জিজ্ঞাসা চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে ওটা প্রশ্নবোধক বাক্য। ব্যাস, এবার দেখো, নগরের সমীপে, নগরের সমীপে ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ পদে নিয়ে আসার কথা বলা হয়েছে। সমাসের নাম কি হবে? নগরের সমীপে ব্যাসবাক্যকে সমাসবদ্ধ করলে হবে উপনগর, মানে সামীপ্য বোঝাতে বা নিকটে বোঝাতে এটাকে আমরা অব্যয়ীভাব সমাস বলে থাকি। যে কুলের সমীপে যদি আমরা বলি উপকূল, সেই রকমই নগরের সমীপে হবে উপনগর। সেটাকে আমরা অব্যয়ীভাব সমাস বলবো। অব্যয়ীভাব সমাস কিন্তু সামীপ্য বোঝাতে বা কাছাকাছি বোঝাতে, নিকটে বোঝাতে অব্যয়ীভাব সমাস হয়। দেখো, ভাববাচ্যে রূপান্তর করতে বলেছে এসো। এসোকে আমরা ভাববাচ্যে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এই গানের কথায় হলো ভাববাচ্যে যদি নিয়ে আসি তাহলে এসো শব্দটার ভাববাচ্য হবে আসা হোক, ঠিক আছে? আসা হোক, যাওয়া হোক, যেমন আমরা ইংলিশে বলে থাকি লেটস গো, লেটস ইট, লেটস গো। এই যে যাওয়া হোক, খাওয়া হোক ইত্যাদি বোঝাতে, আসা হোক, হ্যাঁ, এইগুলো বোঝানোর জন্য এগুলো হচ্ছে ভাববাচ্য। স্কুলের নির্বাচনী পরীক্ষা চলছে, নিম্নলিখিত পদটির কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। স্কুলের, দেখো স্কুলের নির্বাচনী পরীক্ষা চলছে। স্কুলের যে শব্দটা, এটাকে আমরা সম্বন্ধ পদ বলবো না সম্বোধন বলবো? অবশ্যই সম্বন্ধ বলবো, কেননা স্কুলের নির্বাচনী পরীক্ষাটার সাথে রিলেট করছে স্কুলের সাথে সম্পর্ক আছে, সেই জন্য সম্বন্ধ কারকে আমরা সম্বন্ধ পদে র বিভক্তি করব, র বা এর বিভক্তি করব। আচ্ছা, এই যাচ্ছে তোমাদের বাংলা গ্রামার। আচ্ছা, ব্যাধিকরণ বহুব্রীহি বলতে কি বোঝায়? তোমাদের কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট। ব্যাধিকরণ, যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদে ভিন্ন ভিন্ন বিভক্তি থাকছে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলবো। ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হচ্ছে, দেখো পূর্বপদ এবং পরপদ দুটো পদেই কিন্তু ভিন্ন ভিন্ন
বিভক্তি থাকছে তাকে আমরা কিন্তু বলবো আলাদা আলাদা। একটা পদেই যে বিভক্তি থাকছে তাকে আমরা বলছি না। যেমন পীতাম্বর, তাই তো, পীতাম্বর যদি আমরা বলি সেখানে কিন্তু কোনো রকম কোনো আমাদের বিভক্তি চিহ্ন নেই। যদি আমরা র বিভক্তিও ধরে নিই কিন্তু সেটা হবে না। হ্যাঁ, যদি ধরি আমরা র বিভক্তি তাহলে একটা পদের মধ্যেই তো হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আলাদা ভিন্ন ভিন্ন বিভক্তি থাকছে, সেক্ষেত্রে আমরা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলবো। যেমন ধরো হাটেও বাজারে এটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো, তাই তো। হাটের এ বিভক্তি আছে, বাজারেতেও কিন্তু এ বিভক্তি আছে, ভিন্ন ভিন্ন বিভক্তি। একটা পদের মধ্যেই যে একটা বিভক্তি থাকছে তা নয়, পূর্ব পদেও আছে একটা আলাদা বিভক্তি আর পরপদেও আছে একটা আলাদা বিভক্তি, সুতরাং তাকে আমরা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলবো। একটা চলনসই বাড়ি দেখছি কিন্তু কোথাও পাচ্ছি না, গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য? বাক্যটি গঠনানুসারে কিন্তু যৌগিক বাক্য। তোমরা নিশ্চয়ই বাক্য পড়েছো। বাক্যে কি আছে দেখো, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, এই তিনটে বাক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরল বাক্য কি? একটা বাড়ি দেখছি, এটা হচ্ছে সরল বাক্য। একটা চলনসই বাড়ি দেখছি কিন্তু কোথাও পাচ্ছি না, বা এরকম আমরা যদি সরল বাক্যে বলি যে একটা চলনসই বাড়ি কোথাও পাচ্ছি না, সেটা হবে আমাদের সরল বাক্য। কিন্তু, এবং, ও, এই যে সংযোজক অব্যয়গুলো যুক্ত করে যখন আমরা কোনো সেন্টেন্স গড়ে তুলছি, দুটো মানে সরল বাক্যে অবশ্যই একটা সমাপিকা ক্রিয়া থাকে, যৌগিক বাক্যে অবশ্যই দুটো সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু তার মাঝে কিন্তু সংযোজক অব্যয়গুলো কিন্তু, বরং, অথচ, এবং, ও, এইগুলো যুক্ত থাকবে, সুতরাং সেইটা হবে যৌগিক বাক্য। একটা চলনসই বাড়ি দেখছি কিন্তু কোথাও পাচ্ছি না, সেটা কিন্তু হবে আমাদের যৌগিক বাক্য। আচ্ছা, রাম এবং রহিম মাঠে খেলছে, তাই তো, রাম এবং রহিম মাঠে খেলছে, গঠন অনুযায়ী এটি কোন শ্রেণীর বাক্য হবে? রাম এবং রহিম মাঠে খেলছে। দেখো, দুটো সেন্টেন্সকে কিন্তু জুড়ছে না, এখানে কিন্তু দুটো ওয়ার্ডকে জুড়ছে। প্রথমে হচ্ছে রাম একটা ওয়ার্ড, যেটা হচ্ছে এখানে বিশেষ্য, আর একটা বিশেষ্য হলো রহিম, সুতরাং এটা কিন্তু সরল বাক্য। রাম এবং রহিম মাঠে খেলছে। যারা যৌগিক করে দেবে তারা কিন্তু ভুল করবে। আমরা যদি বলতাম রাম মাঠে ফুটবল খেলছে এবং রহিমও মাঠে ফুটবল খেলছে, তাহলে কিন্তু সেটা যৌগিক বাক্য হতো। ঠিক আছে, দশম শ্রেণীদের আমি ভালো করে বলবো, ভালো করে পড়ে বুঝে উত্তর করে এসো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় খুব ভালো স্কোর হয়েছে। আচ্ছা, তাড়াতাড়ি আসা হোক, কর্তৃবাচ্যে কি হবে? তাড়াতাড়ি এসো, কর্তৃবাচ্যে হবে তাড়াতাড়ি এসো। ছুটন্ত ঘোড়া থেকে রাজা পড়ে গেলেন, কারক বিভক্তি কি হবে? ছুটন্ত ঘোড়া থেকে হলো অপাদান কারক, থেকে বা হইতে, চেয়ে, এইগুলো থাকলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এগুলো কিন্তু থেকে, হইতে, চেয়ে, এগুলো অনুসর্গ। এই অনুসর্গগুলো যে কারকের সাথে যুক্ত থাকে তাকে আমরা অপাদান কারক বলি। তো ছুটন্ত ঘোড়া থেকে হলো অপাদান কারক, এবং ঘোড়া থেকে যখন আমরা বলছি এখানে কোন বিভক্তি আছে? এ বিভক্তি আছে, ব্যাস। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, ব্যাস বাক্য হাসি কান্না। এই হাসি কান্নাকে বলেছে ব্যাস বাক্য সহ সমাস করতে। কি হবে? হাসি ও কান্না, হাসি ও কান্না, এটা হলো দ্বন্দ্ব সমাস। কেননা ও সংযোজক অব্যয়টা হাসি আর কান্না দুজনের মাঝেই যুক্ত আছে, হাসি ও কান্না দ্বন্দ্ব সমাস হলো। ঝাঁঝা রৌদ্রে আমরা ভিজে গেলাম, এটি বাক্য নয় কেন? বাক্য নির্মাণের একটা শর্ত এখানে কিন্তু লঙ্ঘন করা হয়েছে। যেমন এখানে যোগ্যতা রক্ষিত হয়নি। ঝাঁঝা রৌদ্রে আমরা কখনো ভিজে যেতে পারি না, বৃষ্টিতে ভিজে যেতে পারি, রোদে কিন্তু কখনোই ভিজতে পারি না, তাই এটা যোগ্যতাহীন বাক্য। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, নীল যে আকাশ, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করলে কি হবে? নীলাকাশ, সাধারণ কর্মধারায় সমাস। নীল যে আকাশ, নীল যে আকাশ, তাকে আমরা বলবো সাধারণ কর্মধারায় সমাসে নীলাকাশ। এখানে কিন্তু বহুব্রীহি সমাস হবে না, কেননা আমরা নীলাকাশকেই বোঝাচ্ছি, নীল যে আকাশ তাকেই তো বলছি নীলাকাশ, অন্য কিছু অর্থ প্রকাশ পাচ্ছে না, তাই এটা সাধারণ কর্মধারয় সমাস। আচ্ছা, আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়, কর্তৃবাচ্যে কি হবে? আমরা সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পেয়ে থাকি, সেটা হবে কর্তৃবাচ্য। ঝড় না আসিলেও বৃষ্টি হইবে, বাক্যটিকে যৌগিক বাক্যে কি হবে? ঝড় আসিবে না কিন্তু বৃষ্টি হইবে। ঝড় আসিবে না কিন্তু
বৃষ্টি হইবে, এইটা যখন হচ্ছে যে ঝড় না আসিলেও বৃষ্টি হইবে, সেটা কিন্তু অবশ্যই এটা আমাদের সরল বাক্য। কিন্তু যৌগিক বাক্যে কি হবে, ঝড় আসিবে না কিন্তু বৃষ্টি হইবে, এইখানে কিন্তু যে শব্দটা সেটা যুক্ত করছি, তাই এটা যৌগিক বাক্য হচ্ছে। আজকের আলোচনা এই পর্যন্তই বাংলা গ্রামারের ওপর। আশা করছি তোমরা বুঝতে পারছো, সব মিলিয়ে মিক্সড একটা আলোচনা হলো। নিশ্চয়ই আলোচনা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা দিয়ে দিতে একদম ভুলবে না। বন্ধুদের সাথে শেয়ার করে দাও, লাইক করো, আর অবশ্যই রেসপন্স করো তোমাদের আর কেমন কেমন ক্লাসের দরকার। নিশ্চয়ই তোমাদের ওপর গ্রামার নিয়ে আবার আলোচনা করব। পরের ভিডিওতে আবার আমি গ্রামারের ওপর আলোচনা করব, আর অন্য গদ্য বা পদ্যের ওপরও আলোচনা করব, প্রবন্ধের ওপর আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাস করতে থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।